আমরা দেখেছি যতবারই এই অপচেষ্টা করা হয়েছে ততবারই রাজনৈতিক পক্ষ সবাই ঐক্যবদ্ধ হয়েছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে একটা স্পষ্ট অবস্থান তারা ঘোষণা করেছে। আমরা যে কথাটা সরকারকে বলেছি যে আপনারা বলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা আপনাদের নাই, কিন্তু আপনারাই আবার কোথাও আওয়ামী লীগ মিছিল করলে পুলিশকে বলেন তাদেরকে গ্রেফতার করতে, এবং পুলিশকে বলেন যে কোথাও যদি আওয়ামী লীগ মিছিল করে বা আওয়ামী লীগের কোনো তৎপরতা থাকে তাহলে স্থানীয় পুলিশকে এই জন্য শাস্তি পেতে হবে। বিএনপি এবং আরো দু একটা বড় দল জামাত সহ যারা নৈতিকভাবে মনে করে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক তারা চায় না, কিন্তু আমরা দেখি যে আওয়ামী লীগের উপরে যদি কোনো প্রতিরোধ বা প্রতিবাদী ঘেরাও আক্রমণ হয় দেখি ওই রাজনৈতিক দলগুলো বেশি করে। আমরা নীতিগতভাবে এই ব্যাপারে সবসময় বলেছি যে আওয়ামী লীগের বিরুদ্ধে সকল দল মিলে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে অসুবিধাটা কোথায়? যেই দলটা অগণিত মানুষকে হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে, গুম করেছে, আয়নাঘর তৈরি করেছে, আমার দেশের গণতান্ত্রিক ভিত নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, যেই দলটার হাতে বাংলাদেশের এমন কোনো জনপদ নাই যেখানে রক্তাক্ত হয় নাই, এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই যেখানে আওয়ামী ছাত্রলীগের ছেলেরা ধর্ষণ নির্যাতন করে ছাত্রীদের জীবনকে বিভীষিকাময় করে তোলে নাই, বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংক ব্যবস্থা ধসিয়ে দিয়েছে তারা, দুর্নীতি, একটা পিয়নের 400 কোটি টাকার মালিক হওয়ার গল্পে বোঝা যায় এবারে সচিব থেকে শুরু করে বিচারপতি থেকে শুরু করে সর্বস্তরে পুলিশের বিভিন্ন জায়গা থেকে শুরু করে কোথায় কি পরিমাণ টাকা লুটপাট হয়েছে এটা একদম স্পষ্ট। এতটুকু স্পষ্ট থাকার পরেও এই দলটার ব্যাপারে আমাদের একটা কি ঐক্যবদ্ধ ভূমিকা হইতে পারে না? সবাই মিলে কি আমরা একসাথে সিদ্ধান্ত নিতে পারি না? এখানে নিয়ে একটা অপরাজনীতি কেন হবে? সেজন্য আমরা বলেছি এনাফ ইজ এনাফ। অনেকদিন আমরা অপেক্ষা করেছি। আজকে আমি যমুনার পাশে যেই স্বতঃস্ফূর্ত বিক্ষোভ হচ্ছে সেখানে গিয়েছিলাম, আমি এবং আমাদের দলের জয়েন্ট সেক্রেটারি নাসরিন সুলতানা মিলি। গতকাল রাত্রে আমাদের নেতা আব্দুল্লাহ মামুন রানা, আমাদের নেতা ব্যারিস্টার সানি আব্দুল হক, আমাদের নেতা শাহাদাতুল্লাহ টুটুল, আমাদের ছাত্রপক্ষের আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স সহ আমাদের ছাত্রপক্ষের নেতৃবৃন্দ সহ আমরা এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছি। ইতিমধ্যে আমি সরকারের কয়েকজন উপদেষ্টার সাথে কথাও বলেছি। আমরা স্পষ্টভাবে দাবি জানিয়েছি, প্রস্তাব দিয়েছি যে অনতিবিলম্বে আপনারা একটা সর্বদলীয় কনভেনশন আহ্বান করেন, সর্বদলীয় কনভেনশন আহ্বান করে আপনারা আওয়ামী লীগের ব্যাপারে একটা সম্মিলিত সিদ্ধান্তে পৌঁছান। আমাদের দাবি হচ্ছে সাংস্কৃতিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, বিচার করতে হবে। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় প্রয়োজনে কমিটি গঠন করতে হবে। শুধু আওয়ামী লীগকে দলীয়ভাবে রাজনীতি নিষিদ্ধ করলে হবে না, এটাকে আইনগত ব্যবস্থা কি হতে পারে আওয়ামী লীগের বিরুদ্ধে সেই ব্যবস্থাও নিতে হবে, প্রয়োজনে আইন সংশোধন করতে হবে। আপনারা জানেন আইসিটি অ্যাক্ট যখন হয় তখন ওনারা বলেছেন যে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কোনো বিধান নাই। এই যে আমাদের নেতা কর্নেল দিদার সাহেব এখানে আছেন, উনি সারা পৃথিবীতে শান্তি মিশনে কাজ করেছেন। উনি এখানে 9টা, উনার স্মৃতি থেকে উনি 9টা দেশের 9টা রাজনৈতিক দলের নাম এখানে লিখেছেন পৃথিবীতে যাদেরকে আইনগতভাবে নিষিদ্ধ করা হয়েছে। জার্মান নাজি পার্টির কথা আপনারা জানেন, 1939 থেকে 1945 সাল তাদের বিরুদ্ধে 6 মিলিয়ন ইহুদি হত্যার অভিযোগ সহ অনেক কিছু আছে। নুরেমবার্গ ট্রায়ালে তাদের শীর্ষ নেতাদের বিচার এবং দলটাকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে আইনগতভাবে। খোমান রুজ পার্টি, বাথ পার্টি, রুয়ান্ডার তুতসি পার্টি সম্ভবত তুরস্কের ইতিহাসে অনেকবার বিভিন্ন দলকে নিষিদ্ধ করা হয়েছে। বসনিয়া হার্জেগোভিনায় দল নিষিদ্ধ করা হয়েছে, ইন্দোনেশিয়ায় কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করা হয়েছে, স্পেনে এবং নাইজেরিয়াতেও, নাইজেরিয়া না এটা স্পেনে এবং এটা হচ্ছে নিকারাগুয়াতেও, প্রত্যেকটা জায়গায় যে রাজনৈতিক দলগুলো মানবতা বিরোধী অপরাধে যুক্ত, যারা সন্ত্রাসবাদে জড়িত,
সেই সমস্ত দলগুলোকে আইনগতভাবে নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশেও অনেক দল নিষিদ্ধ করা হয়েছে, আপনারা জানেন। তো বাংলাদেশে যে দলগুলো নিষিদ্ধ করা হয়েছে, এখনো নিষিদ্ধ আছে, তারা যতটুকু সন্ত্রাসবাদ অপরাধ করেছে তার লক্ষ গুণ বেশি অপরাধ আওয়ামী লীগ করেছে। সুতরাং এখানে আমরা কোনো লজ্জিত হওয়ার বা কোনো কারোর প্রতি, আমরা যদি মনে করি যে আওয়ামী লীগকে আমরা 100% ফেভার করব, আওয়ামী লীগের পক্ষে আমরা থাকব, তারপরও আপনি দেখবেন কোনো আইনে, কোনো বিধানে, কোনো নিয়মে, কোনো বিবেচনায় আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল হইতে পারে না। সুতরাং আমরা তো আওয়ামী লীগের প্রতি জাস্টিস চাই। এই যে আজকে একটা বিতর্ক উঠেছে, মিস্টার আব্দুল হামিদ বাংলাদেশের, উনি আওয়ামী সরকারের রাষ্ট্রপতি ছিলেন, উনি রাষ্ট্রপতি না থাকা অবস্থায় উনি কি এই যে গণহত্যা হয়েছে, গণহত্যার কোনো বিরোধিতা করেছেন? এই গণহত্যার প্রতিবাদে একটা কথা বলেছেন? বলেন না। সেরকম একটা লোক এতদিন ধরে এখানে ছিল, তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা আছে। তিনি কালকে এয়ারপোর্ট দিয়ে চিকিৎসার জন্য, ওনার চোখের চিকিৎসার জন্য বাংলাদেশে করা যায় না, ওনার চোখে পানি পড়ে, এটার জন্য ওনাকে থাইল্যান্ড যেতে হয়। ওনার গলায় খুশু খুশু কাশি হলে ওনাকে সিঙ্গাপুরে যাইতে হয়। এই লোকের পেছনে বাংলাদেশের কত পরিমাণ টাকা খরচ হয়েছে, কি প্রোডাক্টিভিটি দিয়েছেন উনি এই দেশকে। রাষ্ট্রপতি তো দলমতের ঊর্ধ্বে থাকেন, তাই না? তাইলে উনি কেন এই সমস্ত অন্যায়ের কোনো প্রতিবাদ করেন নাই? উনি এত গুম খুন হয়েছে, কোনো প্রতিবাদ করেন নাই। বরং উল্টা আমরা দেখেছি উনি আওয়ামী খুনিদেরকে মাফ করে দিয়েছেন, আওয়ামী খুনিদের ফাঁসি প্রাপ্ত আসামিদেরকে উনি মওকুফ করেছেন, ঠিক না? এই লোকটা চলে গেল, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন কিভাবে গেল উনি জানেন না, আইন উপদেষ্টা বলছেন কিভাবে গেল ওনারা জানেন না। হাউ ফানি! বাংলাদেশের একটা সংস্থা আমরা জানি, এসবি, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ, ওনারা আমাদের ইমিগ্রেশনের দায়িত্বে থাকেন। আমরা দাবি করছি সঠিক তদন্ত করতে হবে, প্রকাশ করতে হবে, ভিডিও ছবি চাই আমরা। উনি যে এয়ারপোর্ট দিয়ে পার হয়েছেন, প্রত্যেক পদে পদে সেখানে সিসিটিভি ক্যামেরা আছে। আমরা দেখতে চাই কারা ওনাকে সসম্মানে পার করেছেন, ওনার পাসপোর্টে সিল দিয়েছেন, ওনাকে প্লেনে তুলে দিয়েছেন। কেউ যদি বলে ওনাকে চেনেন না, আমরা তো দেখি আমাদের চেহারা, চশমা থাকলে চশমা খুলে ফেলে ইমিগ্রেশনে। আমরা দেখেছি আমাদের নারীদের ওড়না খুলে ইমিগ্রেশনে চেক করে, ছবি দেখে, মিলিয়ে দেখে। কেউ যদি বলে আব্দুল হামিদ মাস্ক পরে পালিয়ে গেছেন, এটা কি আমরা কি শিশু? আমরা বুঝি না কিছু? আমি নিজে সাক্ষী, এখানে আমাদের অন্যান্য নেতারাও আছেন। টিকিট করার পর আমরা দেখেছি, টিকিট করার পর গোয়েন্দা সংস্থারা জেনে ফেলে আমরা কোথায় টিকিট করেছি, কোন জায়গায় যাব, টিকিট করে ফেলেছি। কোথায় টিকিট করা থেকে শুরু করে মানুষ ট্রেস করতে পারে একজন আসামি বা একজন সন্দিগ্ধ লোক, বা আমরা তো আসামিও ছিলাম না। বহুবার এয়ারপোর্টে আমাদেরকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে, কোনো মামলাও ছিল না, তারপরও আমরা যেতে পারি নাই, আমাদেরকে আটকানো হয়েছে। তাহলে আব্দুল হামিদ সাহেবের বিরুদ্ধে মামলা আছে, উনি একজন চিহ্নিত আওয়ামী লীগার, তার ব্যাপারে কেন এয়ারপোর্টে কোনো ইনস্ট্রাকশন নাই? আর ইনস্ট্রাকশন যদি না থাকে, উনি যদি বৈধভাবে যেয়ে থাকেন, ওনার যাওয়াটা যদি অপরাধ না হয়, তাহলে কেন আমাদের উপদেষ্টারা এই ধরনের কথা বলছেন? 2-3 জন পুলিশের শুনলাম ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ধরনের অস্পষ্ট অবস্থা আমরা মানব না। আমরা চাই এই ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা আসার জন্য। অন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিভিন্ন সংস্থাকে দায়ী করলে চলবে না। যারা রিয়েল এটার জন্য ইনভলভ, যারা এটার জন্য প্রকৃতপক্ষে জড়িত, প্রকৃতপক্ষে যাদের উপরে দায়ভার আছে, তাদের এটা আমরা চাই। সুতরাং আব্দুল হামিদের দেশ ত্যাগের বিষয়টা নিয়ে তদন্ত করে 3 দিনের মধ্যে আমরা চাই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং আপনারা আল্লাহর ওয়াস্তে এই সরকারের কাছে আমরা অনুরোধ করব, আপনারা এগুলো বন্ধ করেন। আমরা ছাত্রদের কাছে গিয়েছিলাম, আমরা আশা করব এই ধরনের খুনিদের বিচারের জন্য আপনি কষ্ট পাবেন। আমাদের শহীদ পরিবারের সদস্যরা, আহতরা হাসপাতাল থেকে এসে রোদের মধ্যে সেখানে তারা রাস্তায় অবস্থান নিয়েছে।
আমরা দাবি করব, রাস্তায় অবস্থান নিলেই শুধু আপনারা দাবি মানবেন, রাস্তায় অবস্থান নিলেই শুধু আপনারা কথা শুনবেন, এই সংস্কৃতিটা বন্ধ করেন। আপনারা নিজ থেকে ডক্টর ইউনূসকে কিভাবে কষ্ট দিয়েছে, কিভাবে অপমান করেছে, বিএনপির নেতাদেরকে কিভাবে অপমান অপদস্থ করেছে, আমাদেরকে কিভাবে অপমান অপদস্থ করেছে, আমরা এর প্রতিশোধ না, আমরা এর ন্যায় বিচার চাই। আমরা বলছি না যে বিনা কারণে তাদেরকেও একই পরিণতি ভোগ করতে হবে, না, আমরা বলছি সুস্পষ্ট তদন্ত বিচারের মাধ্যমে ব্যবস্থা নিতে হবে। সুতরাং আমাদের কথা পরিষ্কার, খুব দ্রুত জাতীয় কনভেনশন ডাকেন। আওয়ামী লীগের দলের ব্যাপারে প্রত্যেক দলের একমত নিয়ে, যেমনি ভাবে সকল দলের মতামত নিয়ে আপনারা রাষ্ট্র মানে প্রধান উপদেষ্টা বা বিভিন্ন উপদেষ্টা হয়েছেন, সেইভাবে আওয়ামী লীগের ব্যাপারে একটা ঐক্যমতে পৌঁছান। সাময়িকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, তারপর আইনগত প্রক্রিয়া শুরু করেন। তারপরে আওয়ামী লীগের শুধু দলকে নিষিদ্ধ না, আওয়ামী লীগের নেতা কর্মী যারা সন্ত্রাস, মানবতা বিরোধী অপরাধ, গুম, গণহত্যা, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা, দেশের অর্থ পাচারের সাথে জড়িত, এদের প্রত্যেকের রাজনৈতিক অধিকার স্থগিত করতে হবে। এরা কেউ বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আর এরা যদি নির্বাচনে অংশগ্রহণ করে, এবি পার্টি সকল গণতান্ত্রিক শক্তিকে বলবে আমরা সবাইকে মিলে সেই নির্বাচন আমরা বর্জন করব। সরকারের কাছে এটা সুস্পষ্টভাবে আমরা এই কথাটা পৌঁছাতে চাই। অতএব আমাদের যে সমস্ত ছাত্র জনতা রাজপথে আন্দোলন করছেন, আমরা তাদের প্রতি সংহতি জানাই এবং সরকারকে বলবো আপনারা ব্যাপারে ব্যবস্থা নেন এবং অবিলম্বে এয়ারপোর্টে সুস্পষ্টভাবে নির্দেশনা দেন। আর যদি একটা খুনি সন্ত্রাসীদের, মানবতা বিরোধী অপরাধীরা একটা লোক যদি দেশ ছাড়ে, তাহলে প্রত্যেকটার পেছনে যে উপদেষ্টা থাকবেন সেই উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এটা আমাদের আলটিমেট। আপনাদের সংক্ষিপ্ত সময়ের জরুরি অবস্থায় আপনাদেরকে আহ্বান করেছে, আপনারা এসেছেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো প্রশ্ন থাকলে আমাদের সিনিয়র নেতারা আছেন, আপনাদের প্রশ্নের জবাব দিবেন। জি বলো। আমরা জানতে চাই যে আমরা দেখলাম হাসপাত সার্ভিস প্রথমে আইনি একটা প্রক্রিয়া গেল, পরবর্তীতে ফিরে আসলো। আপনারাও বারবার বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। গতকাল দেখলাম রাস্তায় আন্দোলন চলছে, আজকেও চলছে। তো আইনি প্রক্রিয়া আপনারা কেন যাচ্ছেন, বা আইনি প্রক্রিয়ায় যাওয়াটাকে আপনারা কিভাবে দেখছেন, আসলে যাওয়া উচিত? আচ্ছা, আপনার নাম তো শফিক না? শফিক, আমরা আমাদের দেশের আইনে ব্যক্তির অপরাধের বিচারের ব্যবস্থা আছে, দলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কোনো আইন নাই। সেজন্য আপনি খেয়াল করবেন, আমরা প্রথম থেকে বলেছি যে সন্ত্রাসী দল, মানবতা বিরোধী দল, দলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার বিধান চালু করা হোক। আমরা আজকে আপনাদের মাধ্যমে বলছি যে আইসিটি অ্যাক্টে ব্যক্তির যেভাবে অপরাধের বিচারের কথা বলা আছে, দলের অপরাধের বিচারের কথা বলা হোক। রাখলে অবশ্যই আমরা এটার জন্য আইনগত ব্যবস্থা, আমরা নেই বা যেই নেয় প্রয়োজন আমাদের শহীদ পরিবারের লোকেরা নেবে, আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চেষ্টা করব এবং আমরা ভূমিকা রাখবো, এটা আপনাদেরকে আমরা কথা দিলাম। বাট আইনগত নিয়মটা এখানে অন্তর্ভুক্ত করতে হবে। বাংলাদেশে কোনো দল যদি এরকম মনে করে যে এইটা করলে অসুবিধা আছে, কারণ ওনারা কেউ যদি মনে করে যে ভবিষ্যতে তাদেরও যদি আইনের মধ্যে পড়ে, ঠিক আছে, এই জন্য অনেকে এই ব্যবস্থা নিতে চায় না। আমরা মনে করি সার্বজনীনভাবে এই আইনগত পদক্ষেপের বিধানটা রাখা দরকার। কারণ হুট করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলাম, কিছুদিন আগে আপনারা দেখেছেন জামাতকে নিষিদ্ধ করেছে না, আবার কয়েকদিন পরে দেখা গেল জামাতের নিষেধাজ্ঞা সরকার প্রত্যাহার করে নিয়েছে। তাহলে এটা কোনো টেকসই হয় না এই নিষেধাজ্ঞাটা। সেজন্য আমরা বলছি আইনগত, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক। আমি সেদিন একটা টেলিভিশন চ্যানেলে বলেছি যে বাংলাদেশে কেউ তার সন্তানের নাম মীর জাফর রাখে না। বাংলাদেশে কোনো মুসলমান পৃথিবীর ইতিহাসে, শুধু বাংলাদেশে না, পৃথিবীর ইতিহাসে কোনো মুসলমান তার সন্তানের নাম ইয়াজিদ রাখে না। এটা কিন্তু কোনো আইনি বা নিয়মের কারণে রাখে না, তা না। এটা একটা কালচারাল রিভেঞ্জ অফ দি জেনারেশন। সো আওয়ামী লীগকে এই রিভেঞ্জটাও আমাদের নিতে হবে, এটা কালচারালি নিতে হবে।
সেই জন্য রাজনৈতিক দলগুলোকে আমরা যে সনদ তৈরি করব, সেখানে আমাদের প্রস্তাব হচ্ছে প্রত্যেককে আমরা কিছু কমন কথা রাখবো, যে আওয়ামী লীগের যারা খুনি, যারা আওয়ামী লীগের এই সমস্ত এমপি হয়েছে, তারা আবার দলে যোগ দিতে পারবে কিনা কোনো দলে, এই বিধানও বন্ধ করতে হবে। আপনারা জানেন জাতীয় পার্টি কিভাবে রাজনীতিতে পুনর্বাসিত হয়েছে, এর জন্য কিন্তু বড় রাজনৈতিক দলগুলো সবাই দায়ী। তারা সবাই জাতীয় পার্টির সাথে জোটবদ্ধ হয়ে রাজনীতি করেছে। এই আওয়ামী লীগের ব্যাপারে এই সনদে এই কথাগুলো আমরা লিখতে চাই, যাতে আমাদের নিজস্ব রাজনৈতিক বিভেদ, আদর্শিক মতপার্থক্য যাই থাকুক, আওয়ামী লীগের ব্যাপারে আমাদের কোনো আদর্শিক মতপার্থক্য থাকতে পারে না। যেমনিভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে, পাকিস্তান আমাদের সেই সময়ে রাষ্ট্রীয়ভাবে আমাদের শত্রু ছিল। সুতরাং 71-এর পার্সপেক্টিভে কমনলি পাকিস্তান আমাদের শত্রু, ঠিক আছে? কিন্তু পাকিস্তান যদি বাংলাদেশের কাছে ক্ষমা চায়, যেটা আমরা এবারে আমাদের রাষ্ট্রীয়ভাবে বলা হয়েছে, তাহলে এটা আমাদের কমন একটা ভিক্টরি হবে। এখন যেভাবে ভারতীয় আগ্রাসনের আমরা কমন সবাই একমত, ঠিক তেমনিভাবে আওয়ামী লীগের ব্যাপারে এই ধরনের একটা জাতীয় ঐকমত্য আমাদেরকে কালচারালি পলিটিক্যালি তৈরি করতে হবে, এটাই আমাদের দাবি। ধন্যবাদ। জি ধন্যবাদ। দল অ্যাবস্ট্রাক্ট জিনিস অ্যাপারেন্টলি, কিন্তু দল যখন সিদ্ধান্ত নেয় দলীয়ভাবে, যেমন আপনি দেখেছেন যে আমাদের এখানে যখন কারফিউ জারি করা হয়েছিল, কারফিউ জারি করবে তো সরকার, আপনি দেখবেন কারফিউ জারি ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের অফিস থেকে। আওয়ামী লীগের অফিস থেকে ওবায়দুল কাদের সাহেব ঘোষণা দিয়েছেন ছাত্রলীগকে ছাত্রদের উপরে হামলা করার জন্য। আপনার 14 দলের মিটিং থেকে সিদ্ধান্ত দিয়ে জামাতকে নিষিদ্ধ করার ঘোষণা দেওয়া হয়েছিল, আপনারা দেখেছেন না? সুতরাং যেই অপরাধটা দল গ্রহণ করে, দলীয়ভাবে দায়িত্ব নেয়, তখন এটাকে দলকে দায়ী করা হয়। সেজন্য আমরা বলছি এই আইনগত বিধানটা রাখতে হবে। এটা কি ব্যক্তির অপরাধ না দলের অপরাধ? আপনি দেখেন, যদি ব্যক্তির অপরাধ হইতো তাহলে আওয়ামী লীগ তো দলীয়ভাবে জানাইতো যে এটা হাসিনার অপরাধ ছিল, আমরা এই অপরাধের সাথে যুক্ত না। আওয়ামী লীগ কি কোনো স্টেটমেন্ট করেছে? করে নাই। সুতরাং দল যখন একটা ব্যক্তির অপরাধ গ্রহণ করে, আমি যখন দলের ব্যানার দাঁড়িয়ে একটি বক্তব্য দিই, এটা আমার বক্তব্য না দলের বক্তব্য? দলের বক্তব্য, কারণ দল যখন এটাকে গ্রহণ করবে। সুতরাং গণহত্যা আমাদের মানবতা বিরোধী অপরাধ, এটা দল গ্রহণ করেছে কিনা এটাই আমরা জানতে চাই। আমরা তো সেই জন্যই বলছি দলের বিরুদ্ধে এই অপরাধটা প্রমাণিত হতে হবে, এবং এটা প্রমাণের জন্য আর কিছু লাগে না। এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বলে নাই যে সিদ্ধান্তটা আওয়ামী লীগ নিয়েছে, যে গণহত্যা করেছে, যে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, এটা আওয়ামী লীগ ভুল করেছে, বলেছে কেউ বলে নাই। সেজন্য আমরা বলছি যে দলগতভাবে আওয়ামী লীগকে এটার জন্য পানিশমেন্ট লাগবে। এটা হিস্ট্রির একটা দায়, এটা আমাদেরকে মেটাতে হবে। জানানো হয়েছে যে সকল রাজনৈতিক দলের সাথে বসা হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ব্যাপারে, তো এই বিষয়ে আপনি কোনো অবগত আছেন? না ধন্যবাদ, এটা আপনি সুসংবাদ দিলেন, আমরা একটু করতালি দিতে পারি, কারণ এটা আমরা আজকে সকাল থেকে আমরা এই দাবিটা জানিয়েছি, এবং আমরা এই সরকারের ঊর্ধ্বতন লোকদেরকে আমরা এটা বলেছি যে আপনারা 15ই আগস্টের শোক দিবস থাকবে কি থাকবে না সেটার জন্য আপনারা আমাদেরকে ডাকতে পারেন, অথচ আওয়ামী লীগ ইস্যুটা এত ভালনারেবল সিচুয়েশন তৈরি করছে, সেটার জন্য আপনারা কেন সব দলকে ডাকবেন না? যাই হোক, যদি ওনারা ডেকে থাকেন এই জন্য ধন্যবাদ, আমরা অ্যাপ্রিসিয়েট করি সরকারকে। তবে ওনারা এভাবে রাস্তায় নামার আগেই এই সমস্ত ব্যবস্থাগুলো নিলে আমাদের জন্য ভালো হতো।